কলিজারে, প্লিজ পাগলামো করিস না। তুই পাগলামো করলে যে আমার শেষ নিঃশ্বাস নিতে খুব কষ্ট হবে। মৌয়ের কথা শুনে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। আকাশ প্লিজ কান্না করিস না। তুই না আমার ময়না পাখি, তুই না আমার বাবুই। প্লিজ কান্না থামা, আর আমাকে শেষবারের মতন একটু বুকে জড়িয়ে নে। মৌকে সাথে সাথে নিজের বুকের মধ্যে নিয়ে নিলাম। একদম শরীরের সমস্ত শক্তি দিয়ে মৌকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরে রেখেছি। মৌ আলতো করে আমার বুকের মধ্যে একটা চুমু বসিয়ে দিল। মৌ প্লিজ, তুই আমায় ছেড়ে কোথাও যাস না। তখনই একটা গরম নিঃশ্বাস বুকে এসে পড়লো, আর মৌ আমাকে সজোরে খামচে ধরলো। এরপর মৌ আর নড়াচড়া করছে না। আমার আর বুঝতে বাকি রইল না যে কি হয়েছে। মিনিটের মধ্যে যেন আমার সমস্ত দুনিয়াদারি এলোমেলো হয়ে গেছে। মৌকে জোরে ধরার অবস্থাতেই বিকট আওয়াজে সজোরে একটা চিৎকার মারলাম। আমার চিৎকার শুনে ওয়ার্ডের সমস্ত ডক্টর মৌয়ের কেবিনে দৌড়ে আসে। ডক্টর দেখেন না আমার মৌয়ের কি হয়েছে। প্লিজ আপনি একটু শান্ত হন, আমরা দেখছি ওনার কি হয়েছে। আপনি রোগীর কাছ থেকে সরে আসুন। না, আমি মৌয়ের কাছ থেকে সরব না। মৌ আমার বুকেই থাকবে। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমরা না হয় পেশেন্টকে দেখতে পারবো না ঠিক করে। এভাবেই দেখেন, আমি মুখে ছাড়বো না। ডক্টররা আমার সাথে না পেরে এভাবেই মুখে চেক করে। ডক্টর, আমার মুখের কি হয়েছে? ডক্টর চুপ করে আছে, কোনো কথা বলছে না কেউ। এই ডক্টর বলেন না, মুখের কি হয়েছে? পেশেন্ট জ্ঞান হারিয়ে ফেলেছে। 24 ঘন্টার মধ্যে যদি পেশেন্টের জ্ঞান ফিরে না আসে তাহলে সে কোমায় চলে যাবে। না, এটা হতে পারে না। আপনি আমার মুখে ঠিক করে দিন। প্লিজ এবার তো রোগী থেকে সরে আসুন, না হয় কিন্তু আমরা ওর ভালো করে চিকিৎসা করতে পারবো না। আচ্ছা, আমি সরে আসছি। আপনারা কিন্তু ওকে সুস্থ করে তুলবেন। আমাদের যথাসাধ্য চেষ্টা আমরা করব। মুভের জন্য কি পরিমাণে খারাপ যে লাগছে তা বলে বোঝাতে পারবো না। মুহূর্তের জন্য যেন ভুলে গিয়েছিলাম যে আমি বিবাহিত। আমি অধরাকে খুব বেশি ভালোবাসি। অধরার জন্য আমার মনের মধ্যে বেশি ভালোবাসা। অধরার জন্য আমার মনে অনেকখানি জায়গা খালি পড়ে রয়েছে। সে সব যেন মাথা থেকে সরে গিয়েছে আমার। মুভের চেহারাটা দেখে খানিকক্ষণের জন্য সব কিছুই ভুলে গিয়েছিলাম। তখনই অফিসের ম্যানেজার ফোন করে। স্যার আপনি একটু অফিসে আসুন, ডিল নিয়ে একটু সমস্যা হয়েছে। তাড়াতাড়ি হসপিটাল ছেড়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। আসার সময় মৌয়ের আম্মুকে ওর দেখাশোনা করতে বলে এসেছি। অফিসে এসে ডিলের সমস্যার সমাধান করলাম। এসব করতে করতে দুপুর হয়ে গিয়েছে। ম্যানেজারকে বলে বাসায় চলে এলাম, কারণ সেই সকালে বাসা থেকে বের হয়েছি। বাসায় অধরা একা। বাসায় এসে দেখি অধরা খাটে শুয়ে সে ফোনে কথা বলছে। সে আমায় দেখতে পেয়ে ফোন রেখে দেয়। কি হয়েছে আকাশ, চোখ মুখের এই হাল কেন তোমার? মৌ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার এই অবস্থা দেখে নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে। মেয়েটা আমায় এতটা ভালোবাসে, কিন্তু তার দাম আমি দিতে পারিনি। কিন্তু তুমি তো আমায় ভালোবাসো। হ্যাঁ, তা বাসি, কিন্তু মৌয়ের জন্য খারাপ লাগছে। আকাশ, আমার মনে হয় কি তোমার মৌয়ের সাথে থাকা উচিত। অধরা, আজে বাজে কথা বলিও না। আমি তোমায় ভালোবাসি, এই জায়গা অন্য কাউকে দিতে পারবো না আমি। আকাশ, তোমার চোখে মুখে মৌয়ের জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি আমি। অধরা, এই কথা আর একবারও উচ্চারণ করবে না তুমি। ভালোটা আমি তোমায় বাসি, না হয় তোমার থেকে সময়টা চাইতাম না। তোমাকে ফেলে রেখে মৌকে আপন করে নিতাম। তাহলে মৌয়ের জন্য যে কষ্ট পাচ্ছ কেন? কারণ মেয়েটা আমায় পাগলের মতন ভালোবাসে। সে আমার ভালোবাসা প্রমাণ করতে গিয়ে মৃত্যুর চৌকাঠ অবধি পৌঁছে গেছে। সো তার জন্য তো একটু ভালোবাসা কাজ করবেই, না হয়তো আমি সেলফিশ হয়ে যাব। ওহ, আচ্ছা বাদ দাও এখন সেসব কথা। আগে বলো, খাবার খেয়েছো তুমি? না, খাইনি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমায় খাওয়িয়ে দেবো। অধরা আর কিছু বললো না। আমি ফ্রেশ হতে চলে গেলাম। একটু পর ফ্রেশ হয়ে এসে খাবার বেড়ে অধরাকে খাইয়ে দিলাম। ওকে খাইয়ে দিয়ে আমি নিজেও খেয়ে নিলাম। আকাশ, তুমি কি আবার হসপিটালে যাবে? হ্যাঁ। আকাশ, যদি সম্ভব হয় তুমি মেয়েটাকে আপন করে নাও। অধরা, 6 মাস সময় নিয়েছি তোমার কাছ থেকে, সো সেটা মাথায় রেখে কথা বলো। আগেই বলেছি 6 মাস আমার ইচ্ছে মতন তোমাকে ভালোবাসতে দিতে হবে। কিন্তু তারপরেও এসব কথা বলার মানে কি? না, আসলে থাক, আর বলতে হবে না। আমার এখন হসপিটালে যাওয়া উচিত। তুমি ফোন দিয়ে তিশানের সাথে কথা বলো। তুমি এত তিশান তিশান করো কেন? এতই যদি তিশানের কাছে আমায় সঁপে দিতে চাও তাহলে সময় চাইলে কেন? অধরা কথার কোনো উত্তর দিলাম না। চাইলেই উত্তর দিতে পারতাম,
কিন্তু দেইনি, কারণ কেন তিশানের কথা বারবার বলি সেটা সে পরে বুঝতে পারবে। সরি, যাও, আর বললো না। দেখা যাবে। আচ্ছা, এখন চলি। তারপর অধরা কপালে একটা চুমু এঁকে দিয়ে বাসা থেকে বের হয়ে চলে এলাম। অধরা আমার কাণ্ড থেকে অনেকটা সময় অবাকভাবে সেখানে দাঁড়িয়েছিল। বাসা থেকে বের হয়ে সোজা হসপিটাল চলে এসেছি। হসপিটালে এসে মুয়ের পাশে বসে আছি, আর মু বেডের মধ্যে শুয়ে আছে। মুয়ের জন্য খুব টেনশন হচ্ছে, এখনো জ্ঞান ফিরে আসেনি তার। দেখতে দেখতে রাত হয়ে গেল, টেনশনে মাত্রাটা আরও বেড়ে গেল, কারণ সকাল হলেই 24 ঘন্টা হয়ে যাবে। সেই দুপুরে কখন এসেছি হসপিটালে, এখনো পর্যন্ত মুয়ের পাশে বসা। রাতের বাজে 10টা, বাসায় যাওয়া উচিত, কিন্তু মুকে এই অবস্থায় রেখে কী করে বাসায় যাব আমি? হঠাৎ দেখি মু নড়াচড়া করে ওঠে। এটা দেখে সাথে সাথে ডক্টরকে ডেকে আনলাম। যাক, আল্লাহ বাঁচিয়েছে, রোগীর জ্ঞান ফিরেছে, এখন আর কোনো টেনশনের কারণ নেই। ডক্টরের কথা শুনে চিন্তাটা মুক্ত হলো। এতটা সময় যেন কলিজার পানি শুকিয়ে মরুভূমি হয়ে গিয়েছিল। ডক্টর, আর কোনো টেনশন নেই তো? না, আর কোনো টেনশন নেই, তবে রোগীকে কোনো প্রকার টেনশন আপনারা দিতে পারবেন না। তার সাথে সব সময় ভালো ব্যবহার করবেন। আচ্ছা ডক্টর। মো মিটমিট করে চোখ খুলল। আকাশ, তুই এখানে কেন? চুপ একদম। তুই কতটা টেনশনে রেখেছিস আমায়, তোর কোনো ধারণা আছে? মরে গেলে একদম টেনশন ফুরিয়ে যেত, কেন বেঁচে গেলাম আমি? মো, আর একবার যদি তোর মুখ থেকে খারাপ কোনো কথা শুনি তাহলে কিন্তু খারাপ কিছু ঘটিয়ে ফেলবো আমি। আমার কথা শুনে মো চুপ হয়ে যায়। এখন কেমন লাগছে তোর? ভালো লাগছে। আর তুই এখন বাসায় চলে যা। অধরা বাসায় একা, সে তোর জন্য বাসা অপেক্ষা করছে। হ্যাঁ যাব, কিন্তু তার আগে একটা কথা শোন। অধরার সাথে হয়তো সংসার আমি আর 6 মাস করব। সে তারপর তিশানের কাছে চলে যাবে, তারপর তোকে নিয়ে ভাববো আমি। এই কয়টা দিন নিজেকে একটু সামলে রাখিস, তবে হয়তো অধরার মতন তোকে ভালোবাসতে পারবো না, কিন্তু তোকে নিজের ভাববো আমি। আচ্ছা যা, এবার বাড়ি যা। তাড়িয়ে দিচ্ছিস মনে হয়? তাড়িয়ে দিচ্ছি না, কিন্তু তোর এখন যেটা করণীয় সেটা করতেই বলেছি। বাসায় বউ রেখে অন্য মেয়ের জন্য রাতের বেলা হসপিটালে পড়ে থাকা, সেটা নিশ্চয়ই ভালো কাজ না? বাহ, অনেক বড় বড় কথা বলছিস দেখি। আচ্ছা যা, চলে যাচ্ছি, কিন্তু তার আগে তুই চোখ বন্ধ কর। কেন? কাজ আছে। হ্যাঁ, করলাম। মৌ চোখ বন্ধ করতে আমি তার 2 গালে 2টা চুমু এঁকে দিলাম। শোন, আল্লাহর হুকুম থাকলে তুই আমার ওই হবি। এবার আমি চললাম, নিজের খেয়াল রাখিস। তারপর হসপিটাল থেকে চলে এলাম। মৌয়ের আম্মু আমাদের ব্যাপারে সব কিছুই জানেন, তবে চুমু খাওয়ার সময় তিনি কেবিনে ছিলেন না, তাই চুমু খেয়েছি। হসপিটাল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। চোখের সামনে খালি মৌয়ের চেহারাটাই বারবার ভেসে উঠছিল। মেয়েটাকে যখন চুমু খেয়েছি তখন সে আমার দিকে অসহায়ের মতন তাকিয়েছিল। হয়তো কিছু একটা বলার ছিল তার, কিন্তু সে বলার মতন সাহস বা শক্তি জোগাতে পারেনি, তাই সে বলতে পারেনি। তবে সে কি বলতে চেয়েছিল তার কিছুটা আন্দাজ আমি করতে পেরেছি। যে আকাশ, তুই আমায় স্পর্শ করার জন্য কোনো অনুমতির দরকার নেই। যখন ইচ্ছা হয় তুই আমায় স্পর্শ করতে পারিস। এই শরীরটা তোর, মনটাও তোর নামে সঁপে দিয়েছি। কোনো ভনিতা ছাড়াই আমায় তুই নিজের কাছে নিতে পারিস। তোর লজ্জার পরিসীমা কমানোর জন্য আমার চোখ বন্ধ করার কোনো প্রয়োজন নেই। আমার সবটাই তো তোর। তোর জন্য শরীরটাকে গুছিয়ে রেখেছি আমি। শুধু তুই আমার নিজে করে নে, ভালোবাসায় রাঙিয়ে দে আমায়। হয়তো সে এমন কিছুই বলতে চেয়েছিল, কিন্তু সে বলার মতন সাহস জোগাতে পারেনি, কারণ সে ভালো করেই জানে যে আমি অন্য একজনকার ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়েছি। তবে যাক, ভালোই হয়েছে যে সে আমায় এসব কিছু বলেনি, কারণ আমি এক কঠোর মানুষ। আমি এক কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। 6 মাস অধরাকে ভালোবাসবো, তাকে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার চেষ্টা করব। সে যদি ফিরে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, না হয়তোবা তার জীবন থেকে আমি চিরতরে সরে যাব। কারণ ভালোবাসি বলে সারা জীবন জোর করে নিজের কাছে আটকে রাখতে হবে তেমন কোনো কথা নেই। আর তাছাড়া যাকে 6 মাসে ভালোবাসা বোঝাতে পারবো না, তাকে আমি চিরজীবনও ভালোবাসা উপলব্ধি করাতে পারবো না। সো ভালোই হয়েছে 6 মাসের সিদ্ধান্ত নিয়ে এসব নিয়ে ভাবতে ভাবতে বাসায় এসে পড়েছি। বাসায় এসে কলিং বেল বাজাতে অজরা দরজা খুলে দিল। মনে হচ্ছিল যেন সে এতটা সময় আমার জন্য অপেক্ষা করছিল। এসেছো তুমি? হ্যাঁ। মৌয়ের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো। যাক, শুক্রিয়া। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে যাও। আমি খাবার লাগাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে এলে দুজন মিলে একসাথে খাবো। অধরার মুখে এরূপ কথা শুনে মনের ভিতরে কেমন যেন নাড়া দিয়ে উঠল। এই মেয়ে কথাই বলতো না ঠিক করে, সে আজ কতটা আপন করে কথা বলছে।
মনে হচ্ছে যেন সে আমার বাধ্য বউ। আচ্ছা, একটা আবদার করবো তোমার কাছে। হ্যাঁ বলো। তোমায় কি একটু জোরে ধরতে পারি? ধরো, সমস্যা নেই, কিন্তু মাথায় রেখো আমি তিশানের আমানত। আমি তোমার কাছে আমানত হয়ে রয়েছি। সো সেই রূপটা মাথায় রেখে যা করার করো। আচ্ছা থাক, তাহলে বাদ দাও। আমি ফ্রেশ হয়ে আসছি। সে আর কোনো কথা বললো না। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সে খাবার টেবিলে খাবার লাগিয়েছে। হোটেল থেকে আজ ভালোই খাবার দিয়েছে। বাসায় তো কেউ রান্না করার মতন নেই, তাই হোটেল থেকে রোজ খাবার অর্ডার করি। খাবার বেড়েছি, নাও এবার খেয়ে নাও। আমি খাবো, কিন্তু তার আগে তো তোমায় খাইয়ে দিতে হবে আমার। না, আমি নিজের হাতে খেতে পারবো। সেটার কোনো প্রয়োজন নেই। 6 মাস আমি তোমায় নিজ হাতে খাইয়ে দেব। অধরা আর কোনো কথা বললো না। আমি তাকে নিজ হাতে খাইয়ে দিলাম। এভাবেই সময় কাটতে চললো। আজ 4 মাস পূর্ণ হতে চললো। অধরাকে ভালোবাসাতে কোনো কমতি রাখিনি আমি এই 4 মাসে। সামনের 2 মাসও রাখবো না, নিজের সবটা দিয়ে ভালোবাসবো। মেয়েটা আগের মতোই আছে, একটুও পরিবর্তন হয়নি। উপরওয়ালা হয়তো আমার কপালে অধরাকে লিখে রাখিনি। যাক, দেখি বাকি 2 মাসে কি হয়। অন্যদিকে মৌয়ের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় আমার। সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে এখন। মৌয়ের সাথে যখনই দেখা হয় তখনই সে আমার অনেক কেয়ার করে, নিজ হাতে খাইয়ে দেয়, বাসা থেকে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। কিন্তু আমার মনের মধ্যে মৌকে নিয়ে কোনো ফিলিংসই কাজ করে না, যেমনটা আমাকে নিয়ে অধরা করে না। তবুও তার সাথে দেখা সাক্ষাৎ করি। দেখতে দেখতে 6 মাস পূর্ণ হতে চললো। আজ বাদ কাল 6 মাস পূর্ণ হবে। রাতের বেলায় শুয়ে আছি অধরাকে সাথে নিয়ে। তখনই অধরা বলে উঠল, আকাশ, আমি কাল সকালেই তিশানের কাছে চলে যাব। আমাদের 6 মাসের শর্তের কথা আমি তাকে বলেছি। সে শুরুতে মানা করলেও আমি তাকে রাজি করিয়েছি। কিন্তু এই কয়েকদিন সে আমাকে কাছে পাওয়ার জন্য অনেক পাগলামো করেছে, কিন্তু আমি তার কাছে যাইনি, কারণ আমি তোমায় কথা দিয়েছি। সো কাল 6 মাস পূর্ণ হবে, আমি সকালে উঠেই তার কাছে চলে যাব। অধরা কথা শুনে চোখ জোড়া ভিজে গেল। আচ্ছা, আমি তোমায় ওর কাছে দিয়ে আসবো। না, তার কোনো দরকার নেই, আমি নিজেই ওর কাছে চলে যাব। আর একটা কথা, বলেছিলাম না তোর ভালোবাসা মিথ্যা, তাই 6 মাস আমায় তোর কাছে রেখেও মন গলাতে পারলি না। সো আর কোনো দিনও পারবি না। শুরুতে তোর কথা শুনে মনে হয়েছিল তোকে একটা সুযোগ দিই, তাই 6 মাস সময় নিয়েছি তোর কথায়। কিন্তু এখন মনে হচ্ছে সেটা দরকার ছিল না। ঠকবাজরা সবসময় ঠকা খেয়ে যায়। সো তুইও খেলি, মধ্যে আমার 6টা মাস নষ্ট করলি। এতদিন যদি আমি তিশানের কাছে থাকতাম, তাহলে সে আমায় ভালোবাসায় রাঙিয়ে দিত। সে আমায় ভালোবেসে 1000 বার কাছে টেনে নিত, কিন্তু তোর জন্য তা হয়নি। সকাল শুরুতে গিয়েই সব কিছু উন্মুক্ত করে দিব তার কাছে। অধরা কথা শুনে কলিজাটা ছ্যাদ করে উঠল। অধরা, প্লিজ আর কিছু বলিস না রে। বলবো না কেন? তুই আমার 6টা মাস কেন নষ্ট করলি? নে, তোর পায়ে ধরে মাপ চাইছি। অধরার পা দুটো জড়িয়ে ধরে ফেললাম। আর কোনোদিন এই মুখ তোকে আর দেখাবো না। আর কোনোদিন এই বেহায়া চেহারাটা নিয়ে তোর সামনে দাঁড়িয়ে ভালোবাসার জন্য মিনতি করব না। চিরতরে হারিয়ে যাব তোর জীবন থেকে। প্লিজ, তুই আমায় মাফ করে দে। তুই আস্ত একটা কুলাঙ্গার। তোর জন্য আমার 6টা মাস নষ্ট হয়েছে, তোর কোনো মাফ নেই। অধরার পা ধরে এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিলাম। কলিজারে, আমায় মাফ করে দে। তোর পা দুটো ধরে ভিক্ষা চাইছি। আমি আর কোনোদিন তোর চোখের সামনে আসবো না। প্লিজ, আমায় মাফ করে দে। পা ছাড় তুই। মাফ না করলে আমি তো পা ছাড়বো না। পা ছাড়বি নাকি জুতো দিয়ে মারবো তোর মুখে? সেটাই কর কলিজা, তাও প্লিজ তুই আমায় মাফ করে দে। অধরা সত্যি সত্যি ফ্লোর থেকে জুতা উঠিয়ে আমার গালের মধ্যে মেরে দেয়। এবার তোর শান্তি হয়েছে অধরা? প্লিজ, তাও তুই আমায় মাফ করে দে। ছোট লোক, তোর কোনো দিনও শিক্ষা হবে না। যত যাই করি না কেন, যা, তোকে মাফ করে দিলাম। এবার আল্লাহর ওয়াস্তে আমার পা ছেড়ে দে। অধরা পা ছেড়ে দিলাম। প্লিজ, আর কোনো দিন এই বেহায়া চেহারাটা নিয়ে আমার সামনে আসিস না। তোকে দেখতেও আমার ঘৃণা হচ্ছে। হ্যাঁ, আর কোনোদিন তোর চোখের সামনে আসবো না। কোনো দিনও না। মরে যাব, তাও তোর চোখের সামনে আসবো না। রুম থেকে বের হয়ে গেলাম। জুতোর বাড়িটাই আমার প্রাপ্য ছিল। ভেবেছিলাম 6 মাস ভালোবেসে সারা জীবন তার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো, কিন্তু
সে তো এমন একটা উপহার দিল আমায়, সেটা কাল কিয়ামত পর্যন্ত হয়তো আমি ভুলবো না। বারান্দায় এসে বসে বসে চোখের জল ফেলাচ্ছি। সমস্ত কিছু কেমন যেন থমকে রয়েছে। আকাশের চাঁদটাও মেঘের আড়ালে চলে গিয়েছে। ইচ্ছে করছে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে, কিন্তু কি জন্য কাঁদবো, কার জন্য কাঁদবো? কেউ তো আমার কান্না দেখবে না। তখনই চাঁদ মামা মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো। হ্যাঁ চাঁদ মামা, তুমি সাক্ষী থেকো। প্রিয় মানুষটার জুতার বাড়ি দিয়ে আমায় ভালোবাসাকে নিজ প্রমাণ করেছে। আমি তার কাছে নিজের ভালোবাসার সত্যতা প্রমাণ করতে পারিনি। আজ তোমার কাছে বিচার দিয়ে গেলাম। হয়তো কোনো একদিন সে আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে। সেদিন হয়তো আমি তার থেকে 1000 মাইল দূরে চলে যাব। সেদিন হয়তো সে আমার ভালোবাসা বুঝতে পেরে আমার জন্য পাগলের মতন কান্না করবে। হ্যাঁ চাঁদ মামা, তুমি সেদিন আমার পক্ষ হয়ে কয়েকখানা কথা তাকে শুনিয়ে দিও। তাকে বলো যে এই মানুষটাকে তুই ভালোবাসার প্রতিদান হিসেবে জুতোর বাড়ি দিয়েছিলি, সেই মানুষটা একদিন আধার রাতে আমায় সাক্ষী রেখে কেঁদেছিল। আমি নির্ভীক প্রাণী হওয়ায় তার চোখের পানিগুলো মুছে দিতে পারিনি। সেদিন সে এতটাই কেঁদেছিল তোর জন্য যে আমি মেঘের আড়ালে চুপটি মেরে বসে থাকতে পারিনি। সেদিন পৃথিবীতে জ্যোৎস্না বিলানোর কোনো উদ্দেশ্য ছিল না আমার, কিন্তু সে সেদিন মেঘের আড়াল থেকে বের হতে বাধ্য করেছিল। শুধু তাই নয়, সেই রাতে আকাশের চমকিত আরও 306টা তারা ছিল। আমার মতন করে তাদেরও সে কাঁদিয়েছে। তার বুক ফাটা কান্না সেদিন আসমানবাসীরাও সহ্য করতে পারেনি। আজ তোর পালা, চেঁচিয়ে কাঁদ নির্বোধ আহাম্মক। আমি পুরো আসমানবাসীর কাছে এলাম করে দিচ্ছি, এই আসমানবাসী, তোরা সবাই তাকিয়ে দেখ, এটাই সেই পাষাণ যার জন্য কোনো এক অসহায় পাগল কেঁদে পুরো আসমানবাসীকে কাঁদিয়েছিল। আজ সেই পাষাণের দিন, সে আজ কাঁদবে। আর তোরা সবাই সেই অসহায় পাগলটার কথা মনে করে তাচ্ছিল্য করবি এই পাষাণকে। চাঁদ মামা, আজ তোমায় মনের কষ্টগুলো শুনিয়ে গেলাম, তোমায় সাক্ষী রেখে গেলাম। আমার পরিবর্তে তুমি সেদিনের অপেক্ষা করো। এখন আমি চললাম চাঁদ মামা, তুমিও নিজেকে মেঘের আড়ালে ঢেকে ফেলো। না হয় অন্য কোনো অসহায় পাগল এসে তোমায় আমার মতন করে মনের কষ্ট শুনিয়ে যাবে, কিন্তু আমি সেটা চাই না। তুমি গা ঢাকা দিয়ে ফেলো। আমি চাই আজকের দিনটা শুধু তুমি আমাকেই দাও। হঠাৎ চাঁদ মামা উধাও হয়ে গেল। আবার কান্না ভেঙে পড়লাম। আজ রাত পেরোলেই অধরা আমায় ছেড়ে চলে যাবে। বুকের ভিতরে চাপা কান্নাটা যেন কোনোভাবেই থামাতে পারছিলাম না। শেষ রাত অবধি কেঁদেছি বারান্দায় বসে। কাঁদতে কাঁদতে বারান্দাতে ঘুমিয়ে পড়েছি। সকালবেলায় অধরার ডাকে আমার ঘুম ভাঙে। এই ছোট লোক, শোন, আমি চলে যাচ্ছি। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই। শোন, তোর অসৎ আচরণের বিচার আল্লাহ করেছে। আমার জীবনটা ধ্বংস করতে গিয়ে নিজেরটাই ধ্বংস করে দিলি। আমায় তো জোর খাটিয়ে নিজের কাছে রাখতে পারলি না, বরং নিজের মুসিবত টেনে আনলি আরও। আসলে তুই একটা জানোয়ার। আমি চললাম দিশানের কাছে। আমার আশেপাশেও যেন তোকে আর কোনো দিনও না দেখি। অধরার কথা শুনে আবারও কেঁদে উঠলাম। দেখবে না অধরা, কোনো দিনও আর তোমার চোখের সামনে আমায় দেখবে না। তবে তুমি তো চলে যাচ্ছ, তবে যাওয়ার আগে আমার তরফ থেকেও একটা কথা শুনে যাও। যেদিন তুমি সত্যের মুখোমুখি হবে, সেদিন হয়তো তুমি নিজেই এই আকাশের খোঁজ করবে, কিন্তু মনে রেখো, আকাশটা হাতের মুষ্টি বরাবর নয়। আকাশের বিলাসিতা অনেকটুকু। সেদিন 1000 খুঁজলেও আমার সন্ধান তুমি বের করতে পারবে না। আকাশের বিশালতায় হারিয়ে যাব সেদিন আমি। আর কষ্ট করে আমায় যে জুতা জোড়া দিয়ে মেরেছো, সেই জুতা জোড়া সযত্নে রেখে দিও। সেদিন হয়তো এই জুতা জোড়াতেই আমি পাপিষ্টের স্পর্শ খুঁজে পাবে তুমি। ফালতু কথাবার্তা বন্ধ কর। সরি, ভুল হয়ে গেছে আমার। হ্যাঁ, ভালো থাক, চললাম। অধরা আমায় ছেড়ে চলে গেল। অধরার চলে যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। হয়তো আমার সাথে অধরার এটাই শেষ দেখা। এরপর হয়তো হিসাব নিকাশের দিন ছাড়া অধরার সাথে আমার আর দেখা হবে না। অধরা পাষাণের মতো করে ফেলে রেখে চলে গেল আমায়। একা একা অনেকটা সময় চেয়ে চেয়ে কেঁদেছি বাসায়। কাঁদতে কাঁদতে ফ্লোরে উপরে লুটিয়ে পড়েছি। কই খাওয়া, কই কি, সারাদিন এভাবে পাগলের মতন পড়েছিলাম বাসার মধ্যে। রাতের বাজে 10টা। মাতালের মতন ঢুকে ঢুকে ফ্লোর থেকে উঠে দাঁড়ালাম। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মৌ অনেক কয়টা ফোন করেছে। ফোন হাতে নিতেই মৌ আবার ফোন করলো। বিরক্তি লাগছে খুব, তাই ফোন কেটে দিলাম। তখন অধরা মেসেজ করলো, আকাশ প্লিজ ফোনটা রিসিভ করো, খুব করে কথা বলতে ইচ্ছে করছে তোমার সাথে। তাও ফোন রিসিভ করলাম না, কারণ কারোর সাথে কথা বলার মুড নেই এখন। সব কিছুই যেন বিরক্তি লাগছে। মনে মনে আবারও কঠোর এক সিদ্ধান্ত নিয়ে নিলাম।
না অধরা, না মৌ, আজকের পর এই মনে আর কারোর জন্য জায়গা নেই। আজকের পর সবাইকে সরিয়ে দেব মন থেকে, কারোর উপরে আর ভরসা করব না, কাউকে আর এই মন দিয়ে ভালোবাসবো না। খোদার হুকুমে যার সাথে লেখা আছে তাকে নিয়ে আগামী জীবন পার করে দেব। তবে এই শহর আমি ছেড়ে দেব, এই শহরে ছেড়ে দিয়ে দুনিয়ার এক প্রান্তে চলে যাব আমি। সেখানে গিয়ে নিজের মতন করে থাকতে শুরু করব। অধরার জন্য বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে, মৌয়ের জন্য অনেক খারাপ লাগছে। তবে মৌকে আরেকটা পরীক্ষা দিতে হবে আমার জন্য। সে তো আজ 5 বছর ধরে আমায় ভালোবেসে আসছে, কিন্তু সে যদি ভালোবাসার টানে আমায় খুঁজে বের করতে পারে তাহলেই তাকে আমি বিয়ে করে নিব। সেই রাতের মধ্যেই সব ঠিকঠাক করে ফেললাম। কাল সকালেই এই শহর আমি ছেড়ে দিব। তবে যাওয়ার আগে বিশেষ একটা কাজ আছে, সেটা কমপ্লিট করে তারপর শহর ছাড়বো। সেই রাতটাতেও অঝোর হারে কেঁদেছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বিশেষ কাজটা শেষ করে ফেললাম। পরে শহর ছেড়ে দিয়ে নিজের গ্রামের বাড়ি চলে গেলাম। এই শহরের কোনো মানুষ আমায় আর খুঁজে পাবে না। অন্যদিকে অধরা তো সেই খুশি, সে তার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে। কিন্তু অবাক করা বিষয়, তিশান তার গায়ে এখনো হাত দেয়নি। তবে সে এমনটাই চায়নি, সে চেয়েছে তিশান তাকে ভালোবাসায় রাঙিয়ে দিবে। তিশান, তুমি আমায় কাছে টানছো না যে? অধরা, সব কিছুর একটা সময় থাকে। তুমি সবে গতকালই এসেছো, ধীরে ধীরে সবই হবে। আগে কয়েকটা দিন যাক। আর তাছাড়া তোমার পেটে আমাদের বাচ্চা, এখন তোমার সেফলি থাকতে হবে। অতিরিক্ত প্রেশার নেওয়া চলবে না। ইস, আমার কলিজাটা আমায় নিয়ে কত চিন্তা করে। চিন্তা তো করতেই হবে। আমার 10টা না 5টা না একটা মাত্র বাবুনি, তাকে নিয়ে না ভাবলে কাকে নিয়ে ভাববো? হ্যাঁ। তিশানের কথা শুনে অধরা খুশিতে তাকে জড়িয়ে ধরে। তিশান, জানোয়ারটা থেকে মুক্তি পেয়ে খিজে খুশি লাগছে। উফ। এখন সেসব কথা বাদ দাও, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, ফ্রেশ হতে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলো তো বাবু, আমরা কবে বিয়ে করছি? এখন আপাতত এভাবেই থাকবো, কিছুদিন পর আমরা বিয়ে করে নিব। কেন? আজ করলে কি হবে? না বাবুন, এখন বিয়ে করা সম্ভব না, কারণ ব্যবসায় নিয়ে ঝামেলা চলছে। এখন বিয়ে টিয়েতে জড়ালে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা কিছুদিন পরেই বিয়ে করব। আজ গ্রামে এসেছি, একদিন হলো। গ্রামে তেমন কেউ নেই, আমার মামারা আছে শুধু গ্রামে। মা বাবা তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। গ্রামে এসে মা বাবার কবর জিয়ারত করলাম। খুব করে কেঁদেছি কবরের সামনে বসে। মা জানো, তোমরা ছাড়া বাকি দুনিয়ার সমস্ত মানুষই স্বার্থপর, তারা তাদের রূপ দেখিয়ে দিয়েছে আমাকে। তোমরাই শুধু সত্যিকারে ভালোবেসেছিলে আমায়। মা বাবা, তোমাদের খুব মিস করছি। মরা মায়ের কবরের সামনে ভিতরে আর্তনাদগুলো প্রবেশ করছিলাম। তখনই পিছন থেকে কেউ একজন এসে কাঁধে হাত রাখে। আকাশ, খাদিস না, দেখবি স্বার্থপররা একদিন তাদের প্রাপ্য শাস্তি পাবেই। পিছনে ফিরে দেখি মামা, সাথে সাথে মামাকে জোরে ধরে হু হু করে কেঁদে উঠলাম। আজ গ্রামের বাড়ি এসেছি 1 মাস হয়েছে। শহরের সাথে আজ 1 মাস আমার সমস্ত যোগাযোগ অফ, নাম্বার পর্যন্ত পরিবর্তন করে ফেলেছি। আকাশ, তুই কি আর শহরে যাবি না? না মামা, আমি একেবারেই চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, যাওয়ার দরকার নেই, এখানেই থেকে কিছু একটা কর। মামা, একটা চাকরি দেখো আমার জন্য। চাকরি দেখার প্রয়োজন নেই, আমি ফোন করলেই তোর চাকরি হয়ে যাবে। তুই একটা কাজ কর, কাল সকালে তোর সমস্ত কাগজপত্র নিয়ে আমাদের হাই স্কুলটাতে যাবি। আমি ফোন করে তোর কথা বলে দিবনি। আচ্ছা মামা। পরের দিন সকালবেলায় মামার কথা মতন কাগজপত্র নিয়ে সেই স্কুলে চলে গেলাম। প্রিন্সিপালকে কাগজ জমা দিতেই তিনি বললেন সব ওকে, কাল থেকে জয়েন করতে। আমিও পরের দিন থেকে স্কুলে জয়েন হয়ে গেলাম। দেখতে দেখতে 2 মাস হতে চললো। আজ স্কুলের শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েছি। 1 মাস হলো। একদিন সকালবেলায় রেডি হয়ে স্কুলে চলে গেলাম। ছাত্রদের ক্লাস করাচ্ছি, এমন সময় হুট করে একটা মেয়ে দৌড়ে ক্লাসরুমের মধ্যে ঢুকে পড়লো। আমি মেয়েটার দিকে তাকাতেই পুরো মেয়েটা আর কেউ না, মেয়েটা হচ্ছে মৌ। সেই শহর থেকে এখানে চলে এসেছে। এই তুমি এখানে, আর তুমি আমার ঠিকানা পেলে কি করে? মৌ কোনো কথা না বলে আমাকে জাপটে জোরে ধরে কান্না করে দেয়। এই কুত্তা, তুই আমায় একা ছেড়ে দিয়ে চলে আসলি কেন? চুপ করে আসি, কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে ক্লাসের সবাই আমাদের দিকে হা হয়ে তাকিয়ে আছে। মৌ প্লিজ ছাড়ো, ক্লাসের সবাই দেখছে। দেখুস সবাই, দেখতে দে সবাইকে যে তুই কত বড় চিটার। তুই আমার রেখে চোরের মতো পালিয়ে চলে আসলি কেন?
মৌ পরিস্থিতি খারাপ ছিল তাই চলে এসেছি। আর আমি তোমার ভালোবাসা যাচাই করার জন্য তোমায় খবর দেনি। আমি দেখতে চেয়েছি তুমি আমায় ভালোবেসে খুঁজে পাও কিনা, কিন্তু পেয়ে গেলে। কুত্তা, তোর ভালোবাসার প্রমাণের কুষ্টি মারি, তোকে আজ আমি শেষ করে ফেলবো। মৌ ক্লাসের সকলের সামনে আমার চুল ধরে সজোরে টানতে আরম্ভ করে। না, ছাড়বো না। তুই আমায় কষ্ট দিলি কেন? তোর শাস্তি এটা। ব্যথায় পুরো রুহু বের হয়ে যাচ্ছে, এত জোরে চুল ধরে টেনেছে যে পুরো চোখ দিয়ে পানি এসে পড়েছে। তখনই মৌ আমায় ছেড়ে দিল। সে আমায় ছেড়ে দিয়ে বুকের মধ্যে ঠুসঠুস করে কয়েকটা চুমু এঁকে দিল। মৌয়ের কাণ্ড দেখে আমি পুরো লজ্জায় শেষ। ক্লাসের সবাই মিটিমিটি করে হাসছে। একজন তো পুরো দাঁড়িয়ে বলেই দিয়েছে যে, স্যার, আপনাদেরকে একদম পারফেক্ট লাগছে, খুব মানিয়েছে দুজনকেই। এবার মৌ লজ্জা পেয়ে গেল। মৌকে নিয়ে তাড়াতাড়ি স্কুল থেকে বের হয়ে আসলাম, কারণ আর কিছু সময় স্কুলে থাকলে ইজ্জত পুরা শেষ। মৌ যা পাগলামো করেছে সকলের সামনে, সেদিন আর ক্লাস করলাম না। মৌকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে সকলের সাথে মৌয়ের পরিচয় করিয়ে দিয়েছি। সবাই তো মৌকে পেয়ে সেই খুশি, কিন্তু আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করছে না, কারণ এখনও আমার সবটা জুড়ে অধরার বসবাস। তাকে এখনও মন থেকে বের করতে পারিনি। অন্যদিকে তিশান এখনও অধরাকে বিয়ে করেনি। তিশান, তুমি বলেছিলে কয়েকদিন পর বিয়ে করবে। আজ 2 মাস হয়ে গেল, কিন্তু তুমি আমায় বিয়ে করছো না। এদিকে আমার পেটের বাচ্চা দিন দিন বড় হতে চলেছে। করবো বেবি, আর কয়টা দিন অপেক্ষা করো। না, আমি আর পারবো না অপেক্ষা করতে। প্লিজ আজ বিয়ে করে ফেলি না, চলো আমরা। এই কুত্তার বাচ্চা, তোকে বলেছি না আর কয়েকটা দিন অপেক্ষা করতে? তার উপরেও তুই পেপে লাগিয়েছিস কানের সামনে। বলেই ধ্রাম করে লাথি মেরে দেয় অধরার পেটের মধ্যে। অধরা তিশানের লাথি খেয়ে মাগো বলে চিৎকার দিয়ে সোজা ফুলের উপরে আছড়ে পড়ে। অধরা লাথিকে পুরো হা হয়ে তাকিয়ে আছে তিশানের দিকে। কলিজা, সরি, আসলে আমার মাথা ঠিক নেই, তাই তোমার সাথে এরূপ আচরণটা করে ফেলেছি। তোমার মাথা ঠিক নেই তাই বলে তুমি আমার গর্ভে লাথি মারবে? কলিজা, ক্ষমা চাচ্ছি তো, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। তিশান, আমি গর্ভবতী। আমার গর্ভে তোমার অনাগত সন্তান বড় হচ্ছে, আর তুমি সে আমার গর্ভে লাথি মারলে, এটা ভাবতেই আমার কষ্ট হচ্ছে। অধরা, তোমার পায়ে ধরি, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আসলে ব্যবসা নিয়ে ঝামেলায় আছি, তাই এমন ধারা বাজে আচরণটা করে ফেলেছি তোমার সাথে। কলিজা, আজকের পর আর কোনোদিন তোমার সাথে এরূপ আচরণ আমি করব না। বাবুন, প্লিজ মাফ করে দাও। তিশান বলতে বলতে নেকা কান্না কেঁদে দেয়। সেটা দেখে অধরা গলে যায়। আচ্ছা থাক, আমি কিছু মনে করিনি, কিন্তু আজকের পর এমনটা আর করবে না, বলে দিলাম। না, আর কোনোদিনও করব না। তিশানের কথা শুনে অধরা সবকিছু ভুলে গিয়ে তিশানকে জড়িয়ে ধরে। এভাবেই তারা দুজনের ভালোবাসায় মিশে যায়। অন্যদিকে মৌ আকাশের বাড়িতে গিয়ে ওঠে। আকাশ এখনো বিয়েটির কথা ভাবেনি, কিন্তু মৌ তাকে ফোর্স করেছে বিয়ের জন্য। আকাশ মৌর কাছ থেকে কিছুদিনের সময় চেয়ে নেয়, কারণ সে এখন আগের ন্যায় নেই, আর তার নিজেকে গোছাতেও কিছুটা সময় লাগবে। তাই সে মৌয়ের থেকে সময় নেয়। মৌ আকাশের সাথে ওর মামার বাড়িতেই থাকে। আচ্ছা আকাশ, বিয়ে না হয় কিছুদিন পরেই করব, কিন্তু তুমি কি আর শহরে যাবে না? না, আমি আর শহরে যাব না, কারণ সেই শহরটা আমার কাছে বিষাক্ত লাগে এখন। সেই শহরে অনেক কয়টা পাষাণ মানুষ বসবাস করে, তাই আর যাব না সেই শহরে। কিন্তু আকাশ, তোমার সাফল্য যেগুলো তুমি অর্জন করেছো, সে সব কিছুই তো নষ্ট হয়ে যাবে তাহলে। মৌ, বেঁচে থাকা দায় হয়ে গিয়েছে আমার। সেখানে সাফল্য অর্জন করে কি হবে? আর তাছাড়া আমার কিছুই নেই এখন আর শহরে। আকাশ, কেন পাগলামো করছো তুমি? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমরা যখন বিয়ে করব, আমাদের বাচ্চা কাচ্চা হবে, তখন তাদের ভবিষ্যৎ নিয়েও তো আমাদের চিন্তা করতে হবে, তাই না? পরেটা পরে দেখা যাবে, আগে বিয়েটা তো হতে দাও। আর তাছাড়া সমস্ত কিছুই আমি আল্লাহর হাতে সঁপে দিয়েছি, তিনি যা করবেন সেটাই মেনে নিব আমি। তকদিরের ফয়সালা কোথায় নিয়ে রেখেছেন আমার, সেটা তিনিই ভালো জানেন। সো প্লিজ এসব নিয়ে আর কথা বাড়িও না। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। এরপর মৌ আর কোনো কিছুই বলে না আমাকে। সেও সমস্ত কিছু আল্লাহর হাতে সঁপে দিয়েছে। এভাবেই দিন কাটতে থাকে আমাদের। মৌ আমার মামার বাড়িতে থাকে, আর আমি স্কুলের জবটা কন্টিনিউয়াস করে যাচ্ছি। ওদিকে অধরা আর তিশানের দিনকাল তো ভালোই যাচ্ছে। গতকাল রাতে তিশান অধরাকে বিয়ের কথা বলে। অধরা, আগামীকাল আমরা বিয়ে করে নিব। তুমি সত্যি বলছো তিশান?
হ্যাঁ বাবা, সত্যি। অধরা খুশিতে তিশানকে জাপটে জড়িয়ে ধরে। অনেক ভালোবাসি দিশান তোমাকে, প্লিজ কখনো ছেড়ে যেও না। না, কখনোই যাব না, সব সময় তোমার পাশেই থাকবো। আচ্ছা শোনো, কাল সকালে আমি তাড়াতাড়ি অফিসে চলে যাব। পরে অফিসের কাজ শেষ করে আমি তোমায় ফোন দিব, তুমি সেই ঠিকানা মতন চলে আসবে। তারপর আমরা দুজন কাজে অফিসে গিয়ে বিয়ে করে নেব।